श्री ज्योतिराचार्य विवेकानंद सूर्य प्रत्येक पक्षर पाए আমাদের তাপ হয়। আমি প্রথমে ঠাকুর মায়ের সঙ্গীতে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই বন্ধুবৃন্দ, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয়কে শ্রদ্ধা জানাই। আমার সাথে আগত আজকের এই আলোচনার বিশেষ অতিথি সরোজ কুমার খানা মহাশয়কে শ্রদ্ধা জানাই। এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে সর্বোপরি আমার সামনে যে সকল ভাই এবং বোনেরা বসেছে তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। মূল্যবোধ শিক্ষা বিষয়ক আলোচনা এখন তোমরা শুনবে, পরপর 3টে বক্তৃতা শুনবে। এই গরমের মধ্যে তোমরা একটু ক্লান্ত হয়ে পড়ছে, তাই তো? ভাবছো আবার কতক্ষণ বলতে পারো। আমি ভাবছি তোমরা নিজেরা যদি একটু বলো তাহলে ভালো। আমি একটু বলে দেবো, তারপরে তোমরা বলবে, তাই তো? আমরা চাইছি এবার অনুষ্ঠানে একটু চেঞ্জ করতে। আমরা বলবো, তারপর তোমরা বেশি বলবো, আমরা কম কথা বলবো। তার আগে একটু কয়েকটা কথা তো বলে দিতে হয়, তাই না? হ্যাঁ, কয়েকটা কথা আমি বলে দিচ্ছি, তারপর তোমরা বলবে, তোমাদেরও বলার সুযোগ দেবো আজকে। অর্থাৎ আমরা যে প্রসঙ্গে কয়েকটি কথা বলবো, তার উপর তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। সেখান থেকে আমি প্রশ্ন করবো, তখন তোমরা উত্তর দিবে। মূল্যবোধ শিক্ষা আমরা প্রতিবছর বিভিন্ন বিদ্যালয়ে পড়ে থাকি। এই বছর আমরা করছি তোমাদের বিদ্যালয়ের যে টেলিভিশন আজকের যে সেমিনারটি একটি অসাধারণ সেমিনারের একটা আয়োজন করেছে প্রধান শিক্ষক মহাশয়। তোমরা এই গরমের মধ্যে খুব সুন্দরভাবে বসেছ, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। মূল্যবোধ শিক্ষা আমাদের জীবনে প্রত্যেকের জন্য প্রয়োজন। এটি শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য। এই যে মূল্যবোধ শিক্ষা যদি আমরা যদি অর্জন করতে পারি, তাহলে আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারব। এই যে পেছনের দিকে কয়েকজন ছেলে, একদম পেছনে 3-4 ছেলে প্রথম থেকে গল্প করে যাচ্ছে। এই যে তাদের ওদের জন্য মূল্যবোধ শিক্ষা একটু বেশি বেড়ে যায়। মূল্যবোধ শিক্ষা যদি আমরা যদি অর্জন না করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো না আমাদের পক্ষে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। গতকাল বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠে 1000-এর উপর স্টুডেন্ট একদম চুপ করে বসে আছে, মাথার উপর দিকে নড়ছে। এত প্রশ্ন করলো, তারপর আমি উঠে অ্যাডমিনিস্ট্রেশন ঘরে চলে এলাম। তারপর সেখানে এসে আবার করছে, একজন প্রশ্ন করছে আমাদের জীবন উন্নতি লাভের জন্য শিক্ষা কি যথার্থ প্রয়োজন? আমি তখন স্বামী বিবেকানন্দের একটি কথা বললাম। স্বামী বিবেকানন্দ কি বলেছে? আমাদের দেশের মানুষের জন্য প্রথমে শিক্ষা প্রয়োজন। তাদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপর তারা বুঝতে পারবে তাদের পক্ষে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। উপযুক্ত শিক্ষা। এই উপযুক্ত শিক্ষা যদি আমরা যদি অর্জন যদি না করতে পারি, আমাদের পক্ষে কোনটা ভালো, কোনটা মন্দ আমরা বুঝতে পারব না। তার জন্য আমাদের উপযুক্ত শিক্ষা প্রয়োজন। শুধু প্রতিযোগিতা বিজ্ঞান নয়, কয়েকটি সার্টিফিকেট অর্জন নয়। আমাদের মা বাবারা কি চান? আমাদের মা বাবারা আমাদের কাছে কয়েকটি সার্টিফিকেট অর্জন চান। সকাল থেকে রাত পর্যন্ত শুধু মাস্টারের বাড়ি, এই পড়াচ্ছি করার পর তার বাইরেও যে আরো অনেক কিছু রয়েছে, তার কথা আমাদের খুব কম বলা হয়। সেগুলি আমাদের জীবনে একান্ত প্রয়োজন। রামকৃষ্ণ মিশন সেই কথাটি বলে। এই সমস্ত অঞ্চল থেকে অনেকেই রামকৃষ্ণ মিশনে করতে চায়। নরেন্দ্রপুর, পুরুলিয়া, রামাঘাট ইত্যাদি স্কুলগুলিতে সেখানে যারা বিদ্যালয়ে নয়, শুধু সারা রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম দিকে স্থান পায়, তারা জানো তো সারাদিন শুধু পড়া নিয়ে থাকে না, পড়ার বাইরেও তাদের একটা জগৎ আছে। সেখানে আমাদের মহারাজরা বলে বা আমাদের শিক্ষকরা বলে, সেখানকার শিক্ষকরা বলে, পড়াশোনা করো, তার ফাঁকে ফাঁকে শরীর চর্চা, গান বাজনা
আর একটু প্রার্থনা, একটু এই ধরনের যে বিভিন্ন ধরনের আলোচনা হয় সেগুলিতে অংশগ্রহণ করে। 12 মাস প্রচুর এই ধরনের আমাদের আলোচনা সভা হয়ে থাকে, সেই আলোচনাতে ওরা অংশগ্রহণ করতে পারে, ওরা বসে বসে শুনে, কিন্তু তারপরেও ওরা রেজাল্ট কোনোদিন খারাপ হয় না। পুরো রাজ্যের মধ্যে ওরা প্রথম হয়, দ্বিতীয় হয়, তৃতীয় হয়। তোমরা বৃহস্পতিবার খুললে মাধ্যমিক পরীক্ষার পর দেখবে প্রথম 10 জনের মধ্যে রামকৃষ্ণ মিশন শতকে আছে। মাধ্যমিক পরীক্ষা দেখতে রেজাল্টের পরে দেখবে রহনা রামকৃষ্ণ মিশনের যে আমাদের কলেজটি আছে এই বছর সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় হয়েছে। সেখানকার ছাত্রছাত্রীরা, সেখানকার কলেজটি সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয়। কিন্তু সেখানকার ছাত্রছাত্রীরা জানে তো ওই এই ধরনের আমাদের কথাগুলি মাঝে মাঝে শুনতে হয়। পড়াশোনা করবে, তোমাদের মা বাবাদের বোঝাবে পড়াশোনা দরকার, তার পাশাপাশি আরেকটা জিনিস কি দরকার, এই ধরনের আলোচনা দরকার, যেখানে আমি একটু নিজের বাঁচার রাস্তা পাবো, নিজের স্বাবলম্বী হওয়ার রাস্তা পাবো, নিজের মনে জোর পাবো। আমাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন লোক বলবে আমি অমুক বিদ্যালয়ের ছাত্র, আমি একজন অমুকের অমুকের ছেলে, তার জন্য একটা আলাদাভাবে মা বাবার পরিচয় থাকবে, তোমাকে রেসপেক্ট করবে, সম্মান করবে। তুমি যখন রাস্তা দিয়ে যাবে তখন তোমার মাথা এরকম উঁচু করে যাবে, তুমি তখন তোমাকে দেখে 10 জন প্রতিবেশী বা 10 জন রাস্তার ছেলে তোমাকে দেখে একটু দূরে দাঁড়াবে, বলবে ছেলেটি অমুকের ছেলে, লেখাপড়ায় খুব ভালো, শান্ত শিষ্ট ভদ্র। এইটি তোমার জীবনে প্রয়োজন সব থেকে বেশি অর্জন করা। একে আমরা কি বলি? ব্যক্তিত্বের বিকাশ। আমাদের ব্যক্তিত্বের যদি বিকাশ যদি না হয়, আমাদের পার্সোনালিটি যদি ডেভেলপ যদি না হয়, তাহলে আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি না। আমাদের প্রত্যেকের জন্য ব্যক্তিত্বের বিকাশ প্রয়োজন। আমাদের যদি সত্যি সত্যি ব্যক্তিত্বের বিকাশ যদি ঘটে, তাহলে আমরা দেখবো আমাদের জীবনের বেশিরভাগ সমস্যা সমাধান হয়ে যাবে। এই ব্যক্তিত্বের বিকাশ আমাদের জীবনে অর্জন করার কয়েকটি পদ্ধতি আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আজকে সময় একটু পরে আমরা আবার সাগরপুর হাই স্কুলে যাচ্ছি। ব্যক্তিত্ব বিকাশের যদি আমাদের যদি হয়, তাহলে আমাদের তখন কি লাভ হবে? প্রথম হবে কোনো প্রকার নেতিবাচক প্রভাব আমাদের জীবনে পড়বে না। দেখবে আমি যখন রাস্তা দিয়ে যাই, তোমরা যখন রাস্তা দিয়ে যাও, অনেক ভালো জিনিস, অনেক মন্দ জিনিস, অনেক কিছু স্কুলে যখন আসো, অনেক মন্দ জিনিস দেখবে, অনেক ভালো জিনিস দেখবে, আরো অনেক ভালো জিনিস দেখবে। খারাপ জিনিসগুলি তোমার মনে প্রবেশ করবে না। তোমার যদি পার্সোনালিটি ডেভেলপ হয়, ব্যক্তিত্বের বিকাশ, তার জন্য আমাদের ব্যক্তিত্বের বিকাশ দরকার। তারপর আমাদের জানতে হবে, আমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য আমাদের প্রথমে জানতে হবে আমি কে। আমার নিজেকে জানতে হবে আমি কে। আমি বিবেকানন্দ বইয়ের উপনিষদ থেকে আমরা সকলে অমৃতস্য পুত্র, আমরা সকলে অমৃতের পুত্র, অর্থাৎ ঈশ্বরের পুত্র। আমি যদি ঈশ্বরের পুত্র হই, তাহলে আমি জীবন করলে খারাপ কিছু করতে পারি? খারাপ একদম কিছু করতে পারি না। আমার ভেতরে ঈশ্বর রয়েছে, আমার ভেতরে ভগবান রয়েছে। প্রত্যেকে আমরা অমৃতের সন্তান। আমি নিজেকে যখন জেনে গেছি আমি অমৃতের সন্তান, তখন আমাকে খারাপ কিছু আর প্রভাব ফেলতে পারবে না। আমি যখন জেনে যাই রাত্রেবেলা আসছে আমার বাড়িতে চুরি হতে পারে, তখন আর চোর এসে রাত্রে চুরি করে নিয়ে চলে যেতে পারবে না। ঠিক তেমনি আমি যখন জেনে গেলাম আমি অমৃতের পুত্র, তখন আমার ভেতরে কোনো কিছু খারাপ কিছু আমাকে প্রভাবিত করতে পারবে না, কারণ আমি জেনে গেছি আমি কে। এই জন্য আমি কে প্রথম এই জিনিসটি জানতে হবে। তারপরে আমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য একটি জিনিস প্রয়োজন, তা হল নিজেকে পরিবর্তন করে সবথেকে বড় জিনিস হল কি? মনের শক্তি। এই মনের শক্তি বৃদ্ধি করতে হবে। মনের শক্তি যে যত বেশি বৃদ্ধি করবে, সে তত বেশি
নিজের সাথে তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবে। দেখবে একজন ছোট বাচ্চা কি সুন্দর তবলা বাজিয়ে দিয়েছে, আরেকজন বড় হয়ে গেছে তাও আমি নিজে আরেকজন তবলা কিছু কম জানি না। কেন? তার পূর্বজন্মে এটা আগে জন্ম আমরা যাকে বলি শাস্ত্রীয় ভাষায় সংস্কার। এই সংস্কারটা আমরা পূর্বজন্মে আমরা শিখেছি, আমাদের ভেতর রয়েছে। তার জন্য আমরা কি করে ছোট থেকে একটা কিছু ভালো করি, আবার অনেকে অনেক কিছু খারাপ করে। কিন্তু ছোট থেকে অনেকে কি করে ওই বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছোট থেকে অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এখনকার সমাজে সব থেকে বড় জিনিস নেশাগ্রস্ত হওয়া, সব থেকে বড় খারাপ জিনিস। ছোট থেকে অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়ে। তার জন্য দুটি কারণ, এক সমাজের প্রভাব আর দুই তার পূর্বজন্মের সংস্কার। এই দুটি জিনিসকে পরিবর্তন আমাদের জীবনে প্রথম কর্তব্য, বিশেষ করে যুবককে নিজের ব্যক্তিত্বের বিকাশের জন্য এই দুটি জিনিস কিভাবে এই দুটি জিনিসের হাত থেকে নিজেকে রক্ষা করবে। রক্ষা করার জন্য আমাদের কর্মসূচি রয়েছে। সমুদ্রের উপর আমরা যখন হেঁটে যাই তখন দেখবে সমুদ্রের পাশে তখন দেখবে নানা ধরনের পাইপ সাফ করে, সেগুলিকে বোঝার জন্য যখন তীব্র জোয়ারের দরকার হয়, তীব্র সমুদ্রের ঢেউ দরকার হয়, ঢেউ বেঁধে তখন কি সব বাড়ি আবার সমান হয়ে যায়। ঠিক ওই তীব্র গতিবেগ, মনের তীব্র গতিবেগ, তীব্র উৎসাহ, তীব্র উদ্দীপনা আমাদের প্রয়োজন। তাহলে আমরা কি করতে পারবো? আমাদের এই সমস্ত সংস্কারের হাত থেকে আমার 10টা বন্ধু খারাপ জায়গায় যাচ্ছে, আমি ওই জায়গায় যাবো না। আমার 3টে বন্ধু এই কাজটা এখন করতে যাবে, আমি তার থেকে সরে বেরিয়ে যেতে পারবো। তাদের কি দরকার? তীব্র মনের উপর। এটি বলে আমাদের কর্মযোগের ভাষা কি বলে যে সংস্কারকে পরিবর্তন করা, এটা আমাদের জীবনে খুবই প্রয়োজন। তাহলে আমরা নিজের ব্যক্তিত্বের বিকাশ হবে, পার্সোনালিটি ডেভেলপ হবে, মূল্যবোধ শিক্ষা থেকে লাভ হবে। তারপরে আমাদের কোনো কিছু কাজ করতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব নিয়ে কাজ করা, যে কাজ করবে দেখবে সেই কাজ যদি দায়িত্ব নিয়ে যদি না করো তাহলে কি হবে? এলোমেলো কাজ হবে। এখানে শিক্ষকরা বললেন জোর করে এনে আসার পর জোর করে ঘরের মধ্যে একটু বসে থাকলে মন রইল বাড়িতে, একটু এর সাথে একটু কথা বললে, এর সাথে কথা বললে। স্বামী বিবেকানন্দ কি বললেন কর্মযোগের ভাষায়? শক্তির অপচয়। এই শক্তির অপচয় রোধ করতে হবে, এটি কর্মযোগের ভাষায় রয়েছে, শক্তির অপচয় রোধ। তার জন্য আমাদের কি প্রয়োজন? শক্তির অপচয় রোধের জন্য যখন যে কাজটুকু করব সেই কাজ আমি পুরোপুরি মন দিয়ে 100% মন প্রাণ সেখানে থাকবে। গান গাইতে যখন শিখতে যাবো, গানের মধ্যে খেলতে যখন যাবো, খেলার মধ্যে আবার আমি যখন মাঠে যখন ক্রিকেট খেলবো, যখন খেলার মধ্যে আবার যখন পড়তে বলবো পড়ার মধ্যে, অর্থাৎ যখন যে কাজ করবে সেই কাজে মন প্রাণ পুরো রাখতে হবে। তারপরে আমাদের তার জন্য আমাদের কি দরকার? দায়িত্ব নিয়ে, নিজের দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রত্যেকটা কাজ নিজের দায়িত্ব নিয়ে করতে হবে। আমাকে একজন দিয়েছে বলে জোর করে রয়েছে, তারপরে প্রভুর মতো কাজ করতে হবে। আমরা বেশিরভাগ মানুষ বৃদ্ধের মতো, দাসের মতো, চাকরের মতো কাজ করি। কিভাবে? আমি এখানে এসেছি, তার পেছনে আমাকে আপনি করে বলছে এই কথা বলছিলেন, কথা বলছিলেন, কথা বলছিলেন। তার মানে কি? তোমাকে আরেকজন জোর করে তোমাকে সেটা ফেলছে, বাধ্য করে। এটা কি বলে? তুমি ওই কথাটা, ওই ব্যক্তির কথাই চলছো। এখন একজন শিক্ষক থাকবে না, তোমরা সবাই নিজেরা চুপ করে বসে থাকবে, তাহলে সেই জিনিসটা প্রভুর মতো কাজ হবে। তুমি তোমার নিজের অভিভাবক, তুমি নিজে, আরেকজন তোমাকে বলতে হবে না। শিক্ষকরা যখন ক্লাসে পড়াবে তখন মন প্রাণ পুরোটা একদম পুরো পড়ার মধ্যে থাকবে, গল্পের মধ্যে নয়। এই যে দেখো, এই আমি কি কথা বলছি একটা কথা কানে যাচ্ছে না, এই সাবজেক্ট নিয়ে আমি বলছি, তার মন এখানে গুড় করে যাচ্ছে। এগুলো বলে কৃতদাসের মতো কাজ, দাসের মতো কাজ। অর্থাৎ আরেকজন বলতে পারে কোনো রকমের না, আমি নিজের প্রভু নিজে নয়, আমার নিজের প্রভু, নিজেকে নিজে শাসন করবো, আরেকজন কেন বলবে? ক্লাসে যখন আমি থাকবো, আমি নিজে কন্ট্রোলে থাকবো, এমন কন্ট্রোলে থাকবো আমি সাথে সব কথা শুনবে।
স্যার আমাকে স্নেহ করলে ভালোবাসে, বলে না এই মেয়েটি এই ছেলেটি অত্যন্ত ভালো ভদ্র, তার পার্সোনালিটি ডেভেলপ করে। তারপরে আমাদের কি করতে হবে? নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। আমাদের প্রত্যেকের দরকার নিঃস্বার্থভাবে কাজ করা। জগতে যত প্রকার সমস্যা সবকিছু সেই সবকিছুর ভেতরে স্বার্থ। এই স্বার্থ সিদ্ধির জন্য জগতে সবচেয়ে বেশি কি হয়? রক্তপাত হয়। সব থেকে বেশি টাকা পয়সা ধন দৌলত এইগুলির জন্য সব কিছু মিলে এই স্বার্থ শূন্য হতে হবে। আর তুমি যদি নিঃস্বার্থভাবে কাজ করতে পারো, দশজন মানুষের জন্য কিছু করতে পারো, তখন তুমি যখন রাস্তায় গিয়ে যখন হেঁটে যাবে তখন বলবে অমুকের বেটা মানুষ হয়েছে, কি দেখো পরের কথা ভাবে, অন্যের কথা ভাবে, তোমাকে দেখে তখন রাস্তার দশজন মানুষ শ্রদ্ধার সঙ্গে কথা বলবে। তার জন্য আমাদের দরকার ব্যক্তিত্ব বিকাশের জন্য নিঃস্বার্থপর হওয়া। আমাদের কি করতে? দুর্বলতা ত্যাগ করতে হবে। দুর্বল আমাদের মানুষ কি করবে? দুর্বল করবে। কিভাবে? দুর্বল মানুষকে আরো দুর্বল করবে। কিভাবে? যখন কোভিড হয়েছে, করোনা হয়েছিল, তখন দেখছো না কিভাবে মানুষ যারা দুর্বল তাদের বারবার কোভিড হচ্ছে, রোগ আক্রান্ত হচ্ছে। তখন ডাক্তার কি বললো? ভালো করে ভিটামিন দিয়ে দাও, ভিটামিন সি দাও, এইগুলি ডাক্তার বলছে। অর্থাৎ দুর্বলকে আরো বেশি দুর্বল করতে রোগ আক্রমণ করে। ঠিক তেমনি শুধু রোগ নয়, সমাজের প্রত্যেকটা জায়গায় সমাজে নানা প্রকার ব্যাধি রয়েছে, নানা ধরনের সামাজিক ব্যাধি রয়েছে। সেই ব্যাধি আরো ব্যাধিগ্রস্ত করে দেওয়া হবে তাকে দুর্বলকে। যার মনে জোর আছে, সতেজ আছে, যার মনে শক্তি আছে, তাকে কোনোদিন দুর্বল করতে পারে না। তার জন্য আমাদের কি করতে হবে? দুর্বলতা, কাপুরুষতা, ভীরুতা সর্বতভাবে ত্যাগ করতে হবে। মনে সাহস রাখতে হবে, আমি অমুকের ছেলে, অমুকের মেয়ে, আমি আমাকে এই কাজটা কোনোদিন করবো না। এমন কাজ করবো যার জন্য জগতের সবাই আমাকে শ্রদ্ধা করতে দেখবে। দুঃখকে সাদরে গ্রহণ করতে হবে। এই দুঃখকে সাদরে গ্রহণ করা এটা একটা বড় খাবার। আমাদের স্বামী বিবেকানন্দ কর্মযোগী বারবার বলেছেন, দুঃখ আমাদের সব থেকে বেশি শিক্ষা দেয়। সুখ অপেক্ষা, আনন্দ অপেক্ষা দুঃখ সব থেকে বেশি আমাদের শিক্ষা দেয়। এই দুঃখকে আমাদের সাদরে গ্রহণ করতে হবে। আমি বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না। দুঃখ স্বামী বিবেকানন্দ কর্মযোগী বারবার বলেছেন, যে কোনো সময় থেকে আমি বলতে পারি, যখন একটা বাচ্চার সাথে ফেল করে তখন এই পরের বছর কি করে আরো ফল করবে তার জন্য সে চেষ্টা করে। যখন কম নাম্বার পায়, এর পরের বছর নিজে দুঃখ পেল, আঘাত পেল, এর পরের বছর আরো ভালো করার সে চেষ্টা করে। তারপর সিদ্ধান্তে অবিচল থাকা, সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। আমরা সবসময় সিদ্ধান্ত কি করে, একটা সকালে একটা ডিসিশন, বিকালে একটা ডিসিশন, যারা নেয় তাদের কথা কেউ শুনে না। তারপর শিক্ষক দিবসে ম্যাডাম বললো তোমাদের একটা নৃত্য করতে হবে, তুমি কথা বলে না আমরা নৃত্য করবো। তারপরে কদিন পরে শুনে না ম্যাডাম আমি একটু 5 মিনিট বলবো। তারপরে আবার 5 দিন পরে শুনে না ম্যাডাম আমি গান করবো। একবার একটা দিন চেঞ্জ করে তখন ম্যাডাম তোমাকে কি বলবে? কিছু করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? সিদ্ধান্তে অভিযোগ, যেটা ডিসিশন নেবে সেটাই করতে হবে। বারবার কথা চেঞ্জ করা যাবে না। তারপর আরেকটা জিনিস আমি শেষ করছি, অত্যন্ত আবেগ প্রবণতা ত্যাগ করতে হবে। এই আবেগ আমাদের ধ্বংস করবে, শেষ করবে। ধীরে ধীরে শান্তভাবে ডিসিশন নিতে হবে। এই যে আবেগ, এই যে অনেকে মাধ্যমিকের রেজাল্ট বের হলো, তারপর আমরা নিউজটা শুনে দেখি একজন দুজন বিশেষত মেয়েরা অত্যন্ত আবেগ প্রবণ, আমার মা করে কান্নাকাটি করে বাড়িগুলো ভাসিয়ে দিল জলে, চোখের জলে। তারপরে হয়তো কেউ গিয়ে আবার দরজাটা বন্ধ করে এমন আক্রমণ করে। তার জন্য কি বলছে? আরে তার জন্য সামনে তারপর বছর রয়েছে, আরো ভালো করে এই দরজাটা ভালো করতে পারে। ওই ফেল করা মেয়েটি আবার ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, এমন বহু উদাহরণ রয়েছে। তার জন্য নিজেকে ধ্বংস করে দেওয়ার দরকার নেই। তার জন্য সামনে কি বলছে? অত্যন্ত আবেগ প্রবণতা, ত্যাগ করতে হবে, ধীরে ধীরে শান্ত হতে হবে।
যাই হোক, আমার সমাজে আমার বক্তব্য এখানে শেষ করলাম। এখন আমরা কিছু প্রশ্ন করব, যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের আমরা কিছু পুরস্কৃত করব। আমি বলেছিলাম আমার আলোচনাতে একটি পর্যায়ে একজনকে দিয়ে দিন, একজনকে দিয়ে দিলেও যাবে চারপাশে। যে উত্তর দিতে পারবে সে হাত তুলবে, তার কাছে মাইক্রোফোনটি নিয়ে যাবে, সে উত্তর দেবে। আমি বলেছিলাম আমি কে, একটি শব্দ বলেছিলাম, তার উত্তর দিয়ে জানাবো। হাত তোলো, হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, তার কাছে মাইক দিয়ে যাও, এই যাও। ঈশ্বরের পুত্র। আরেকটা সুন্দর না, আরেকটা আমি একটা সুন্দর একটা সংস্কৃত শব্দ, অমৃত পুত্র। হ্যাঁ, অমৃতের পুত্র, হ্যাঁ, অমৃতের পুত্র। তখন বলছিলেন একটা কথা বলেছিলেন, আমি ডাকতাম, তারপরে সে আপনার মুখ সন্তান, তারপরে পুরো লাইনটা শেষ করে তার বলেছে আমাদের সংস্কার বা নিজেদের পরিবর্তনের জন্য কি করতে হবে আমি বলেছি। কে বলতে পারবে? হাত তোলা। হ্যাঁ, তাড়াতাড়ি হাতে সমস্যা সঙ্গ চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সঙ্গ চেঞ্জ করতে না, ওটা বলেছি, এটা তোমার নিজের বুঝতে হবে। অনেক জোর বাড়াতে হবে। হ্যাঁ, অনেক জোর বাড়াতে। হ্যাঁ, অনেক জোর। চলে আসো। স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? চলে আসো। বুদ্ধদেবের পুত্রের নাম কি? কার হয়েছিলেন? হাত তোলো। পেছনে পেছনে চলে আসো। স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? কে বলতে পারে? এটা কিন্তু আরো বেশি জানার কথা। তোমাদের ঐতিহ্য অনুসারে ধরে যায় 12 বছর 1863 খ্রিস্টাব্দে। হ্যাঁ, তারিখ 12 জানুয়ারি। চলে আসো। এবার কে দেখতে বলেছি রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা হয়? কে বলতে পারবে? রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা হয়? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কোথায় জন্মগ্রহণ করেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কোথায় জন্মগ্রহণ করেন? কে বলতে পারবে? বড় বড় করো। হ্যাঁ, বড় বড় করো। বড় দাও। এই হাত তুলে দাও। হ্যাঁ, কে কোথায় এই না? হ্যাঁ, এখন চলে আসো। চলে আসো। এই বিদ্যাসাগর, তোমাদের যে এই স্কুল বিদ্যাসাগরের বাড়িটা কোথায়? বাড়ি কোথায়? যাও, একটা দাও। হাত তুলে এবার কি করোনা দাস ক্লাস 6 এর ছাত্রী প্রধান শিক্ষক মহাশয় স্বরূপ জানানো হবে। এদিকে তাকাও, তাকা।
কবিতা পুরস্কার নিয়েছে পবিত্র পায়না। এবার বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী সৌমি দে। তুমি বিতর্কের বিপক্ষে বলেছিলে। বিতর্কের বিষয় ছিল মোবাইল ফোন। এদিকে তাকাও। কুমার মাইতি মহোদয়। প্রথম স্থানাধিকারী স্বরচিত কবিতা বেছে নিয়েছি। গল্প বলার প্রথম হয়েছিল দেবাঞ্জন দে। এবার মহারাজের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিই। এবার যে ক্লাসগুলো মহারাজ